Good morning, dear students and viewers. You are watching my YouTube channel Times WBCS. এটা একটা কম্পিটিশন প্ল্যাটফর্ম। তোমরা যারা দেখছো আমার এই চ্যানেলটা, তো অনেকেই উপকার পাচ্ছ বা পাবে, এই জন্য তোমরা দেখছো এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। এখানে যে পড়াশোনাটা হবে সেটা একদম কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ক্লাস হবে এবং তোমরা কোয়েশ্চেন কমন পাবে। তো আগের দিনকে আমি মডার্ন ইন্ডিয়ার একটা ওভারভিউ সিলেবাস নিয়ে ডিসকাশন করেছিলাম। তো আমরা যে মডার্ন ইন্ডিয়ার ক্লাস যেটা সেটা কিন্তু আবার স্টার্ট করছি এবং আমি মডার্ন ইন্ডিয়া থেকে প্রত্যেকটা ক্লাসে 10টা করে কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায়। তো তোমরা এই ক্লাসগুলো মিস করবে না। মিস করলে কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশান, অর্থাৎ যার প্রিপারেশন ভালো নেই বা ভালো রিভিশন হচ্ছে না, তারা কিন্তু এই ক্লাসটা দেখবে এবং সেই হিসাবে কোয়েশ্চেনগুলো মার্ক করে সেখানে একটা ছোটো ছোটো নোট বানাবে, তার থেকে কী কী ইনফরমেশান আসছে। ঠিক আছে? তাহলে তোমাদের রিভিশনটা ভালো হবে, তোমরা পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো চলে যাই আমরা ফার্স্ট ক্লাসে, ফার্স্ট কোয়েশ্চেনে। In which year ভাস্কো দা গামা অ্যারাইভ অ্যাট কালিকট? তো ভাস্কো দা গামা কবে কালিকট বন্দর এসেছিলেন? অপশন দেখো, 1350 এডি, বি 1498 এডি, সি 1530 এডি অ্যান্ড ডি 1612 এডি। এর কারেক্ট আনসার হয়ে যাবে কি বি 1498 এডি। তো ভাস্কো দা গামা এসেছিলেন, এরা ছিলেন ভাস্কো দা গামার প্রথম পর্তুগিজ নাবিক, যিনি কালিকট বন্দরে পৌঁছেছিলেন। এর পরবর্তীকালে তারপর থেকে এসেছিলেন পর্তুগিজরা আমাদের দেশে এসেছিলেন এবং আমরা দেখব যে এরপরও কিন্তু ভাস্কো দা গামা আরেকবার এসেছিলেন, সেটা হচ্ছে 1502 খ্রিস্টাব্দের দিকে তিনি আরেকবার কিন্তু কালিকট ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার 2 কোয়েশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান to initiate the policy of taking part in the quarrels of Indian princes with view to acquire the territories? তো এই যে কে ছিলেন প্রথম যে মানে ইউরোপিয়ান যে ভারতীয় যে প্রিন্সেসরা ছিলেন, তাদের মধ্যে একে অপরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়ে তিনি কিন্তু যে ভারতবর্ষে তার সাম্রাজ্য বা রাজত্ব করার চেষ্টা করছিলেন। অপশন দেখো, ক্লাইভ, বি ডুপ্লেক্স, সি আলবুকার্ক, ডি ওয়ারেন হেস্টিং। এর কারেক্ট আনসার হয়ে যাবে কি ডুপ্লেক্স। তো ডুপ্লেক্স ছিলেন পর্তুগিজ যে গভর্নর, তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, মানে শাসক। তিনি কি করেছিলেন, সমস্ত রাজাদের মধ্যে কিন্তু ঝগড়াবাজি দিয়ে তিনি একটা সমস্যা তৈরি করেছিলেন এবং তার ফলে যেটা আমরা দেখব যে কর্ণাটিক যে যুদ্ধ হয়েছিল, প্রথম কর্ণাটিক যুদ্ধ, এবং সেখান থেকে কিন্তু ভারতবর্ষে ফ্রান্সের যে যে ভারতের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু পরবর্তীকালে মানে তাদের যে সাম্রাজ্য গড়ার যে স্বপ্ন নিয়ে এসেছিল, সেই সাম্রাজ্য গড়ার স্বপ্নটা তাদের ভেঙে চুরমার হয়ে যায় এবং ইংরেজদের হাতে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়ে ভারত থেকে চলে যেতে বাধ্য হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, নাম্বার 3। হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল ওয়েন দ্য ব্যাটল অফ বক্সার ওয়াজ ফাউট? অপশন এ সিরাজউদ্দৌলা, অপশন বি মীর জাফর, অপশন সি মীর কাসিম অ্যান্ড অপশন ডি হচ্ছে নাজিমুদ্দৌলা। তো যখন ব্যাটল অফ বক্সার হচ্ছে তখন ভারতের বাংলার নবাব কে ছিলেন? তো এই কোশ্চেনটা কিন্তু মীর জাফর এবং কিন্তু মীর কাসিমের মধ্যে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যাবে, কারণ 1764 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধ হচ্ছে, সেই সময় কিন্তু ইংরেজরা কিন্তু মীর জাফরকে তলায় কিন্তু মীর জাফরকে মানে বাংলা নবাব করাবার পরিকল্পনা শুরু করেছিল এবং বাংলা নবাব হিসাবে তাকে ঘোষণাও করেছিল। কিন্তু তখনও কিন্তু মীর কাসিম কিন্তু বাংলা নবাব হিসাবে সিংহাসনে ছিলেন। যখন বক্সার যুদ্ধ হচ্ছে 12ই আগস্ট 1764 খ্রিস্টাব্দে, তখন মীর কাসিম এবং তার সঙ্গে সুজাউদ্দৌলা, অযোধ্যার নবাব, এরা কিন্তু একসঙ্গে যোগ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বক্সার যুদ্ধ। এবং যে বক্সার যুদ্ধ ভারতবর্ষে ব্রিটিশদের একটা
বাংলায় যে ক্ষমতা বিস্তারের একটা শেষ ধাপ বা সম্পূর্ণ ধাপ বলে আমরা মনে করি, এবং এই বক্সার যুদ্ধের পর থেকে কিন্তু বাংলায় ব্রিটিশরা কিন্তু রাজত্ব শুরু করতে পেরেছিল পাকাপাকিভাবে। তাহলে এর আনসারটা হয়ে যাবে কি মীর কাসিম। ঠিক আছে, কখনোই মীর জাফর করবে না, মীর জাফর করবে না, কারণ মীর জাফর কিন্তু অফিসিয়ালি বাংলার নবাব হিসাবে সিংহাসনে বসেননি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। বেশি ডিসকাস করলে কিন্তু ক্লাসটা লেন্থি হয়ে যাবে, তোমাদের শুনতে বা দেখতে মানে পেশেন্স থাকবে না, তাই আমি কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছি। কোয়েশ্চেনগুলো দেখো তোমরা, এই কোয়েশ্চেনগুলোকে খাতায় নোট করে তার একটা ফুটনোট বানাতে পারো। Question number 4. With which one of the following mountain tribes did the British first come into contact with after the grant of Diwani in year 1765? তো দেওয়ানি লাভের পর ব্রিটিশরা কোন ট্রাইবের সঙ্গে, মাউন্টেন ট্রাইবের সঙ্গে সম্পর্কে বা কন্ট্যাক্টে আসতে পেরেছিলেন? তো গারো, দেখো গারো, খাসি, কুকি, টোডা, এই তিনটে আছে। তো ব্রিটিশরা গারোদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্টে আসতে পারলেও কিন্তু খাসিতে পর্যন্ত পৌঁছাতে পারেননি। ঠিক আছে, তা এটা আনসার কী হয়ে যাবে? খাসি। আনসারটা কী হয়ে যাবে? খাসি। খাসিদের সঙ্গে কিন্তু দেওয়ানি লাভের পর, দেওয়ানি লাভের আগে কিন্তু গারোদের সঙ্গে একটা কন্ট্যাক্ট ছিল, কিন্তু খাসিটা হয়নি। তো খাসিটা পরবর্তীকালে তারা কন্ট্যাক্টে এসেছিলেন, এবং 1765 খ্রিস্টাব্দের পর সেটা। Next question number 5. The policy of security cell is related with A. Warren Hastings, B. Lord Dalhousie, C. Henry Lawrence, D. Lord Hastings. Security cell. The policy of security cell is related with Warren Hastings, Lord Dalhousie, Henry Lawrence, Lord Hastings. তো অপশন কী হবে? কারেক্ট অপশন কী হবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি? লর্ড ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং এই সিকিউরিটি সেল পলিসি নিয়েছিলেন, অর্থাৎ যেটাকে আমরা রিং ফেন্স পলিসি হিসাবে জানতে পারি। ঠিক আছে, কি যে এই পলিসিটা কী করেছিল? ডিপেন্ড করেছিল নেইবার নেইবার যে ফ্র্যাকশনগুলো ছিল, সে ইন অর্ডার টু সেফগার্ড দ্য ব্রিটিশ টেরিটরিজ। আচ্ছা, the functions in order to safeguard the British territories and the this এটা একটা বাফার জোন হিসাবে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ডিউ টু দ্য কোম্পানি ফিউচার্স। সো এটা যে কোম্পানির যে ফিউচার্স, সেই ফিউচার্সকে যাতে ভবিষ্যতে যাতে কোম্পানির একটা যাতে নেইবাররা যাতে মানে কোম্পানির বিরুদ্ধে কোনো করতে না পারে, তো ওয়ারেন হেস্টিং কী করেছিলেন? একটা বাফার জোন তৈরি করেছিলেন, এবং সেই সমস্ত নেইবার কান্ট্রির মধ্যে একটা রিং করা একটা তৈরি করেছে তাদের সঙ্গে করে। ঠিক আছে, মানে স্টেট, এবং আমরা ওয়ারেন হেস্টিংয়ের সঙ্গে দেখে নেব একটু। এই যে সিস্টেমটা, সেটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছিল অ্যাংলো মাইশর এবং অ্যাংলো মারাঠা ওয়ারের মাঝখানে, কিন্তু এই যে রিং ফেন্স পলিসিটা, সেটা কিন্তু পরবর্তীকালে এই যুদ্ধের মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হয়েছিল। তো ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু শাসনকালে ছিলেন। তিনি রেগুলেটিং অ্যাক্ট পাস করে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করেছিলেন। তারপর হচ্ছে গিয়ে ট্রিটি অফ সালবাই 1782 খ্রিস্টাব্দে সাইন হয়েছিল তার সময়। ঠিক আছে, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল তার সময়ে। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, ইলবার্ট বিল। The Ilbert Bill controversy was related to imposition of certain এটা রেস্ট্রিকশন হবে। ঠিক আছে, রেস্ট্রিকশনস টু ক্যারি বাই দ্য ইন্ডিয়ানস। এটা ইম্পোজিশন হবে, ইম্পোজিশন অফ রেস্ট্রিকশন on newspaper and magazine published in Indian language, removal of disqualification imposed on the Indian magistrate about the trial of the Europeans, the removal of duty on imported cotton cloth,
তো এর কারেক্ট আনসারটা হয়ে যাবে কি ইম্পোজিশন অফ রেস্ট্রিকশনস অন দ্য নিউজ পেপার, এটা হবে না। রিমুভাল অফ ডিসকোয়ালিফিকেশন imposed on Indian magistrate about the trial of the Europeans। তো আমরা জানি যে ভারতীয়দের বিচার কার্য করবার জন্য কিন্তু ইন্ডিয়ান জাজেসদের দায়িত্ব দেওয়া হতো না, বা এমন ইভেন কি ইউরোপিয়ানদের বিচার ক্ষেত্রেও দেওয়া হতো, যার ফলে একটা ডিসকোয়ালিফিকেশন একটা হতো, সেখানে একটা ইনইকুয়ালিটি তৈরি হতো। যার ফলে এই বিলটা কী করেছিল লর্ড রিপন যখন গভর্নর জেনারেল ছিলেন সেই সময় কিন্তু এই বিলটা পাস হয়েছিল, ঠিক আছে। এবং আমরা দেখব যে এবং কর্টনি ইলবার্ট ছিলেন, এই কর্টনি ইলবার্ট কিন্তু এই বিলটা পাস করেছিলেন ভাইসরয়শিপ অফ লর্ড রিপনের সময়। এর অবজেক্টিভ কী ছিল? অ্যালাউ দ্য ইন্ডিয়ান জাজেস টু ট্রাই কেস ইন সেশন কোর্ট ইনভলভিং দ্য ব্রিটিশার্স। যে সমস্ত ব্রিটিশরা সেশন কোর্টে ইনভলভ ছিল তাদের যে কেসেসে ট্রায়াল করতে পারতেন, ঠিক আছে। দ্য অ্যালাউ ইন্ডিয়ান জাজেস টু ট্রায়াল cases in session court involving the Britisher, and the oppositions of the bills had led to its withdrawals with some amendment। এবং এই বিলের বিরুদ্ধে কিন্তু অপোজিশন হয়েছে। ইউরোপিয়ানরা কিন্তু তাদের একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন এবং ইন্ডিয়ানরা কিন্তু এই বিলটার সাপোর্টে অর্গানাইজেশন তৈরি করেছিলেন, আর ইউরোপিয়ানরা এই বিলটার অপোজিশনে একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন। সুতরাং ইন্ডিয়ানস এবং ইউরোপিয়ানস দুটোই কিন্তু অর্গানাইজেশন তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত এই বিলের অপোজিশন করার ফলে একটা অ্যামেন্ডমেন্ট পাস হয়েছিল 25 জানুয়ারি 1884 অ্যান্ড কামিং টু ফোর্স। এই অ্যামেন্ডমেন্টটা লাগু হয়েছিল 1 মে 1884। এখানে কি বলা হয়েছিল? হাফ অফ দ্য জুরি 50% মাস্ট বি Europeans when on Indian judges was trying a case involving Europeans, Indian judges and session judges were given the power to try case involving Europeans। তো গেল এই যে আমাদের ইলবার্ট বিল হলো। তার ইলবার্ট বিল কার ভাইসরয়শিপ হয়েছিল? লর্ড রিপনের। এবং এটা কবে পাস হয়েছিল? 1883 খ্রিস্টাব্দে। 1883 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে পাস হয়েছিল। তো অ্যামেন্ডমেন্ট হয়েছিল এই বিলটা অপোজিশনে। সেই অ্যামেন্ডমেন্টটা কবে পাসড হয়েছিল? 25 জানুয়ারি 1884 এবং অ্যামেন্ডমেন্টটা কার্যকারী হয়েছিল 1 মে 1884। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে ফাউন্ড করেছিলেন? অপশন দেখো, জনাথন ডানকন, বি স্যার উইলিয়াম জোন্স, সি ওয়ারেন হেস্টিং অ্যান্ড ডি উইলিয়াম বেন্টিং। তো কারেক্ট আনসার হয়ে যাবে কি স্যার উইলিয়াম জোন্স। কবে তৈরি করেছিলেন? 1784 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। এটা সম্ভবত 15 জানুয়ারি হবে, ঠিক আছে। 1784 15 জানুয়ারি হবে, ঠিক আছে। তো এর উদ্দেশ্য কী ছিল? টু এনকারেজ দ্য ওরিয়েন্টাল স্টাডিজ ইন ইন্ডিয়া সাপোর্টেড বাই দ্য ওয়ারেন হেস্টিং। এবং এই এশিয়াটিক সোসাইটি যখন তৈরি হয়েছিল, বেঙ্গল অফ এশিয়াটিক সোসাইটি, ওয়ারেন হেস্টিংয়ের একটা সাপোর্ট ছিল এর পিছনে, ঠিক আছে। স্যার উইলিয়াম জোন্সকে কিন্তু ওয়ারেন হেস্টিং সাপোর্ট করেছিলেন। এবং আমরা দেখব যে ইন্ডিয়ানস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডমিটেড অ্যাজ দ্য মেম্বার অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের ফার্স্ট মেম্বার হিসেবে তারা পরিচিত হয়েছে, এন্টার হয়েছিলেন 1829 খ্রিস্টাব্দে। ওকে, তো এটা হয়ে গেল। তো আমরা এখানে কিন্তু আর যে সমস্ত ওয়ারেন হেস্টিং, লর্ড বেন্টিং, এদের সম্পর্কে আমরা কিছু বিশেষ জানছি না, কারণ ক্লাসটা খুব লেন্থি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যাট হুইচ প্লেস ডিড রাজা রঞ্জিত সিং সেট আপ দ্য আদালত-ই-আলা? দি আদালত-ই-আলা একটা কোর্ট, ঠিক আছে। সেটা কে তৈরি করেছিলেন? রাজা রঞ্জিত সিং তৈরি করেছিলেন। এবং কোথায় সেটা? অমৃতসর, লাহোর, ফিরোজপুর, মুলতান। এর কারেক্ট আনসার হবে কী হবে? লাহোর। রাজা রঞ্জিত সিং সেট আপ আদালত-ই-আলা ইন লাহোর। ঠিক, known for Raja Ranjit Singh is known for the various state factions into one
প্রসপারাস এম্পায়ার, সে যে অনেক যে সমস্ত ফ্র্যাকশন স্টেট ছিল সেগুলোকে ইউনাইটিং করে একটা প্রসপারাস এম্পায়ার তৈরি করার জন্য তিনি করেছিলেন। এবং আমরা দেখব যে তিনি 1799 থেকে 1849 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, এম্পায়ার ছিলেন। এবং তার সময়ে যে সমস্ত মেজর টাউনগুলো ছিল, লাহোর, অমৃতসর, মুলতান, পেশোয়া, জম্মু, শ্রীনগর অ্যান্ড রাওয়ালপিন্ডি, and he was declared the Maharaja of Punjab in 12th April 1881. এই 1801 খ্রিস্টাব্দে 1801 খ্রিস্টাব্দে 12 এপ্রিল তিনি কিন্তু এটা হয়েছিলেন, মহারাজা অফ পাঞ্জাব হিসাবে ঘোষিত হয়েছিলেন। আদালত আলাদ কি ছিল, একটা অ্যাপিলেট আদালত ছিল, এবং এটা ডিস্ট্রিক্ট এবং প্রভিন্সিয়াল যে সমস্ত কোর্ট আছে সেখান থেকে কিন্তু অ্যাপিলেট হতো। এবং ফাইনাল অ্যাপিল কোর্ট ছিল কি মহারাজার নিজের কাছে, ঠিক আছে, ফাইনাল অ্যাপিল কোর্ট মহারাজার নিজের কাছেই ছিল। নেক্সট কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 9। দ্য সিক্রেট অফ সাকসেস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া ওয়াজ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সিক্রেট সাকসেস, সেই সিক্রেট সাকসেসটার কারণগুলো কী ছিল? এক দেখো, অ্যাবসেন্স অফ ন্যাশনালিজম in India, the company may received Western training meant they had modern arms. এটা ইন্ডিয়ানস হবে, ইন্ডিয়ানস হয়ে গেছে, সরি, ইন্ডিয়ানস সোলজার্স এটা হ্যাভ lackness of fidelity, consequently who play them sufficient could have them them হবে on his service, ঠিক আছে, অর্থাৎ এবং অল অফ দিস অ্যাভাব, তো অল অফ দ্য থ্রি। তো আমরা দেখব যে আমরা এখানে ন্যাশনালিজম ইন্ডিয়াতে সেটা কিন্তু ছিল না, কারণ ইন্ডিয়া ছিল একটা বিশাল ডাইভার্সিটি স্টেট, সেখানে কিন্তু ন্যাশনালিজমটা সেইভাবে তৈরি হয়নি সেই সময়ে। দুই, যে জাতীয়তাবাদের যে ভাবধারাটা সেই সময় অতটা কিন্তু সেরকমভাবে হয়নি। দুই হচ্ছে গিয়ে কোম্পানি মে রিভাইভড ওয়েস্টার্ন ট্রেনিং অ্যান্ড দে হ্যাড দ্য মডার্ন আর্মস। তা কোম্পানির কাছে যে সমস্ত ট্রেন ছিল, তাদের আর্মিরা, তাদের সেনারা বিশাল ট্রেন ছিল এবং তাদের কাছ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র ছিল। সেদিক থেকে ইন্ডিয়ানসদের কিন্তু অতটা ছিল না। তাদের কিন্তু ভারতীয় রাজাদের কিন্তু সেই সময় কিন্তু অতটা ট্রেন্ড আর্মি ছিল না বা মডার্ন ওয়েপেন ছিল না। তাদের কিন্তু যে মানে যে সমস্ত পুরনো বা যে প্রাচীনকালে যে সমস্ত অস্ত্রশস্ত্র সেগুলোর উপরে কিন্তু তাদেরকে যুদ্ধ করতো, গোলা বারুদ এই সমস্ত ছিল না তাদের কাছে। দুই হচ্ছে গিয়ে সোলজার্স, কিন্তু ইন্ডিয়ান যে সোলজার ছিল তারা কিন্তু অতটা তাদেরকে কিন্তু অনেক সময় কিনে নেওয়া যেত, ঠিক আছে, তো তাদের ফেডিয়ালিটিটা অতটা ছিল না, তাই তাদেরকে যারা পয়সা দিত তাদের হয়ে তারা কাজ করত, যে পয়সা দিত তার হয়ে তারা কাজ করত, যার ফলে ভারতীয় ভারতের সেনাবাহিনীর কিন্তু অতটা ছিল না। সুতরাং এবং যে টাকা দিয়ে তাদেরকে যে ডিপ্লয় করতো যুদ্ধে, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত অনেস্টলি কিন্তু সেই যুদ্ধ কিন্তু সফলভাবে পরিচালনা করতো না, যার ফলে ইন্ডিয়ান সোলজার্স have lackness of fidelity, consequently who play them sufficient could have them on his service. তাদের সার্ভিসে যে মানে যতটা ক্ষমতা থাকতো তার থেকে সাফিসিয়েন্ট তারা কিন্তু তাদেরকে সেই সার্ভিসটা দিত, সব সার্ভিসটা তাদের দিত না, এবং ইন কেস তাদেরকে কি পয়সা পে করতে হতো। Number 10 question, between whom was the Treaty of Basin signed in 1802? তো 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি কাদের মধ্যে সাইন হয়েছিল, ঠিক আছে, কাদের মধ্যে সাইন হয়েছিল? ইংলিশ অ্যান্ড বাজিরাও 1, ইংলিশ অ্যান্ড বাজিরাও 2, ফ্রেঞ্চ অ্যান্ড বাজিরাও 1, ডাচ অ্যান্ড বাজিরাও 2। তো এটা হয়েছিল ইংলিশ অ্যান্ড বাজিরাও 2, এদের মাঝখানে কিন্তু এই সাইনটা ট্রিটি অফ বেসিন সাইন হয়েছিল, ট্রিটি অফ বেসিনটা সাইন হয়েছিল
বাজিরাও ইংলিশ এবং বাজিরাও 2 এর মধ্যে, ঠিক আছে? তো এই গেল আমাদের 10টা কোয়েশ্চেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও ক্লাস, ভালো ভালো ক্লাস আসবে এই চ্যানেলে। তোমরা কন্টিনিউয়াসলি বা এটা সিরিয়ালি চলবে, ঠিক আছে? কোনো চ্যানেলের মতো বা কোনো কোচিং সেন্টারের মতো আজকে ধুম করে এসে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম ইতিহাস, কালকে ধুম করে এসে মাঝখান থেকে ভূগোল নিয়ে আসলাম, কালকে কেউ পলিটিক্স নিয়ে আসলাম, তা না। কনসিকুয়েন্টলি চলবে। আমার যে ইকোনমিকের একটা সিরিজ চলছে, অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। নেক্সট দিনকে আমরা ইন্ডিয়ান যে প্ল্যানিং, সেই প্ল্যানিং যে 5 ইয়ার প্ল্যান, সেটা নিয়ে ক্লাস করবো এবং সেখানে 2-3টে ক্লাস আমাদের হবে। তারপরে আমরা কিন্তু এই ইন্ডিয়ান প্ল্যানিংয়ের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে আমাদের কিন্তু ইকোনমিক্স 2টো চ্যাপ্টার অলরেডি হয়ে যাবে। তারপর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। তো এইভাবে কিন্তু আমার কনসিকুয়েন্টলি চলবে ক্লাসগুলো। তোমরা দেখো, যতটুকু পারছি আমি ততটুকু প্রোভাইড করছি। এরপর থেকে আরও বেটারমেন্ট হবে। আর যেহেতু আমার এখনও টেকনিক্যাল সাপোর্টটা অতটা ডেভেলপমেন্ট হয়নি, ডেভেলপমেন্ট করতে করতে একটু সময় লাগবে। সুতরাং তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আমার চ্যানেলটা গ্রো করবে, তোমাদের প্রফিট হবে, তোমরা ভালোভাবে ভালো প্রিপারেশন হবে, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ।